সবুজ শ্যামল মাঠভরা ফসল, কৃষকেরা কাজ শেষে বাসার দিকে যাচ্ছে। নানান পাখির কিচিরমিচির ডাকে মেতে ওঠে গ্রামের বিকালটা। মন চাই সুন্দর বিকালটায় আমিও একটু খোলা আকাশে উড়ি, মুক্ত হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। কিন্তু সবাই সব চাইলে তো আর পায় না, তাই আমিও পাবো না, কারণ আমি শিকলে বাঁধা পাখি। সীমানা ব্যতীত এক পাও এগোতে পারবো না। আমার নাম ওবায়দুল, বাবা মায়ের ছোট ছেলে। আমার কয়েক মাসের একটা বড় ভাই আছে, তার নাম জনি। আমার বাবা একজন প্রাইভেট মাস্টার, বাসাতেই প্রাইভেট পড়ান। মা একজন গৃহিণী, বাসার কাজকর্মে সবসময় বিজি থাকে। স্বপ্ন আমার অনেক বড় হব, কিন্তু সামর্থ্য নেই। মন চায় অনেক দূর হারিয়ে যাব, কিন্তু ক্ষমতা নেই। তাই এই ক্ষমতা আর সামর্থ্যহীন জীবন নিয়েই দিন কাটাচ্ছি। আমার বড় ভাই পড়াশোনা করে, কিন্তু তেমন ইচ্ছুক নয়। আর আমি পড়াশোনার অনেক বড় ভক্ত। কিন্তু বড় কথা হলো, আমার মা জনিকে পড়াশোনা করাবে, কিন্তু আমাকে না। আমার বাবা জানে আমার পড়াশোনার প্রতি অনেক টান, কিন্তু জেনেও কিছু বলতে পারে না। কারণ কিছু কিছু স্বামী থাকে যারা তার স্ত্রীর কথার ওপর টু শব্দও করতে পারে না। এর মধ্যে আমার বাবা একজন। আমার মা যা বলবে তাই হবে, এর ঊর্ধ্বে বাবা একটা কথা বলতে পারে না। এই দেখেন, আজকে সকালে কি হয়েছিল। আমি যাব স্কুলে, কিন্তু মা বলল তুই নয়, জনি আজকে স্কুলে যাবে, আর তুই গরু নিয়ে চড়াতে যা। ব্যাস, ডিসিশন ফাইনাল। বাবা একটা কথা বলতে চাইল, কিন্তু আমার মায়ের চোখ দেখে থেমে গেল। জানি না ভয় পেয়ে থেমে গেল নাকি আত্মসম্মানের কারণে। আর তাই সারাদিন আমি গরু নিয়ে মাঠে বসে আছি, আর জনি স্কুলে গেছে। ঠাডা পড়া রোদ, তার উপর গরম তো আছেই। সারাদিন শেষে বিকাল হয়ে গেছে, আর বিকালের আবহাওয়াটা আমার অনেক সুন্দর লাগে। মন চায় এই আবহাওয়ার সঙ্গে আমি একাকার হয়ে যাই। কিন্তু হঠাৎ করেই বিকালের আবহাওয়াটা পাল্টে সন্ধ্যা হয়ে গেল। মনটা আমার খারাপ হয়ে গেল। কতই না ভালো হতো যদি এই বিকালটা সারাক্ষণ থেকে যেত। কিন্তু এটা যে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম অনুযায়ী সব কিছু চলছে। কেউ কোনো নিয়ম লঙ্ঘন করবে না, যে যার মতো কাজ করবে। কিন্তু আমাকেও যে আমার নিয়মে কাজ করতে হবে, নয়তো বাসায় গেলে পানিশমেন্ট খেতে হবে। এদিকে সন্ধ্যা আসতেই কালো হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে গরু নিয়ে বাসার দিকে রওনা হলাম। মিটমিট করে বাতাস বইছে, মনটা বেশ হালকা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসলাম। বাসায় এসে গরু ঠিক জায়গায় বেঁধে রাখলাম। এমন সময় আমার মা সামনে হাজির। কি রে, এতক্ষণ কি করছিলি? গরু ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিলি নাকি? না মা, আসলে গরু খাচ্ছিল তাই। তার মানে গরুর পেট ভরে নাই? সত্যি করে বল, গরু বেঁধে রেখে কোথায় গেছিলি? বিশ্বাস করো মা, আমি গরুর কাছেই ছিলাম। তাহলে গরুর পেট ভরলো না কেন? পেট ভরছে তো। আমার কথার আর কোনো দাম থাকলো না। আমার মা ইচ্ছা মতো আমায় ধুয়ে নামালো, যা মুখে যা আসলো বলে দিল। আর আপনারা হয়তো ভাবছেন আমার মাকে তুই কেন বললাম। আসলে আমাদের এলাকায় সবাই মাকে তুই করে বলে। আমরা তুই বলাকে খুব আপন বলে মনে করি। খুব আপনজনকে আমরা তুই বলি, কিন্তু বাবাকে আবার তুমি বা আপনি বলি। আম্মু ইচ্ছা মতো আমায় বকলো, আমি কিছু বললাম না। তারপর হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। এসে দেখি জনি পড়তে বসছে। কী রে জনি? বল। আজকে ক্লাসে কি পড়া দিল? বাংলা পড়া দিয়েছে, বই পড়া, গল্পের প্রশ্ন আর ইংরেজি মডেল। ও দে তো, আমি একটু পড়ি। নে বস, একসঙ্গে পড়ি। আমি আর জনি পাশাপাশি বসে পড়ছিলাম। আসলে আমার গাইড নাই, শুধু জনিকেই কিনে দিছে। কিন্তু জনি আমায় নিয়েই পড়ে, আমায় অনেক সাহায্য করে পড়ার বিষয়ে। কিছুক্ষণ পড়তেই মায়ের ডাক পড়ল। সঙ্গে সঙ্গে উঠে চলে গেলাম, কারণ একটু দেরি হলেই আবার বকবে। তার ভয়ে আগেই চলে গেলাম। বলো মা। কি করছিলি? কই, একটু পড়ছিলাম। এত পড়ে কি করবি? হ্যাঁ, সারাদিন কাজ করলে অনেক টাকা, আর পড়লে কি পাবি বল? আর তোর দ্বারা কিচ্ছু হবে? কি বলবে বলো? একটু বাজারে যা তো। কেন? আমার একটু ওষুধ নিয়ে আয় তো। কিসের ঔষধ? আমার মাথাটা অনেক ব্যথা করছে। আচ্ছা, টাকা দাও। টাকা তো দেবই, তোর কাছ থেকে নেবো নাকি? নিজে তো 1 টাকাও ইনকাম করতে পারস না। টাকা দে মা। আমার হাতে কয়েকটা টাকা ধরিয়ে দিল। আমি সোজা বাজারে রওনা হয়ে গেলাম। আমাদের বাসা থেকে বাজার কিছুটা দূরে।
বাজারে এসে হাবিব ভাইয়ের দোকানে চলে গেলাম। হাবিব ভাই আমার অনেক ক্লোজ, সব কথা তার সাথে শেয়ার করি। হাবিব ভাই একজন ডাক্তার, আর আমি ডাক্তারি কিছু শেখার জন্য তার সাথে কিছু সময় কাটাই, যার ফলে কিছুটা হলেও আয়ত্ত করতে পারছি। ভাই বল, কি অবস্থা? এই তো চলছে একরকম। ভিতরে আয়। না থাক, ভিতরে কাকে যেন দেখছি। এটা আমার চাচাতো বোন সুমি। ও, আমি স্যান্ডেল হলে ভিতরে গেলাম। আর একটা কথা, হাবিব আমার অনেক বড়, কিন্তু আমরা অনেক ক্লোজভাবে থাকি, যেন আমরা অনেক দিন আগেরকার বন্ধু। আমি ভিতরে গেলাম, গিয়ে দেখি মেয়েটা ব্যাগ নিয়ে বসে আছে, মনে হয় ব্যাগে বই আছে। আমার আবার একটা ব্যাড ক্যারেক্টার আছে, সেটা হলো ছাত্র অথবা ছাত্রী দেখলেই তাদেরকে প্রশ্ন করি। আর এটা করার আবার দুইটা উদ্দেশ্য থাকে। এক নম্বর হলো, সে যদি এমন কিছু জানে যেটা আমি জানি না, সেটা তার কাছ থেকে জানতে পারবো। আর দুই নম্বর হলো, লেখাপড়ায় কিছু টেকনিক বা সিস্টেম থাকে, যেটা এক একজনের কাছে এক এক রকমের, আর আমি সবার টেকনিকটা জানতে চাই। সুমি, আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ পড়ি। ও, তাহলে তো একটা প্রশ্ন করা যায়, কি বলেন? হ্যাঁ, অবশ্যই করো। আচ্ছা, আপনি কোন বিষয়ে ভালো? ইংরেজি। ওকে, আমি ভাত খাইয়াছিলাম, এটা কোন টেন্স? এটা তো খুব সহজ, পোস্ট ইনডিফিনিট। না, এটা পাস্ট পারফেক্ট। আমি তো নতুন শিখছি, তাই। আমি এখানে বসে তোমায় 5 মিনিটে শিখিয়ে দেব। জীবনে কখনো টেন্স চিনতে ভুল করবা না। মুখে শুধু বলা যায়। যদি পারি তাহলে? তাহলে আমি আপনাই আমার শিক্ষক মনে করব, আর একটা চকলেট খাওয়াবো। ডিল ফাইনাল। ওকে, ফাইনাল। হাবিব, তুই সাক্ষী থাকিস। আপনি খাতার কলম বের করেন। সুমি মুচকি হাসতে হাসতে খাতা কলম বের করলো। আমি ওকে কিছু টেকনিক শিখিয়ে দিলাম আর বুঝিয়ে দিলাম। সুমি খুব সহজে বুঝে গেল। কয়েকবার পড়তেই সে বলল তার হয়ে যাবে। তাই আমি কয়েকটা ধরলাম, এবার সে পারল। আমি আবার কঠিন কঠিন টেন্স ধরলাম। সুমি তবুও পেরে গেল, আর এটা দেখে সুমি সহ হাবিব অবাক হলো। আমার প্রাইভেট স্যার কয়দিন থেকে টেন্স করাচ্ছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু এখন সব বুঝে গেছি। দেখলাম আমার কামাল। আপনি কার কাছে শিখেছেন? এসব আমার তৈরি করা। আরে ভাই, আমিও তো শিখে গেছি, আর কোনোদিন ভুল হবে না। সুমি, এবার আমার গিফট। ভাইয়া, আমি আপনার কাছে প্রাইভেট পড়তে চাই। দূর, আমি কেমনে পড়াবো? দ্বিতীয়টা বাদ দিয়ে শুধু চকলেট দিলেই হবে। না, আমি আপনার কাছে প্রাইভেট পড়ব। হাবিব ভাইয়া, আপনার বন্ধু কি বলেন না? কিরে ওবায়দুল, পড়ালে সমস্যা কিসের? পাগল নাকি? আমি এখনো ছাত্র। তো কি হয়েছে? ছাত্ররা কি প্রাইভেট পড়াতে পারে না? না রে ভাই, তুই তো আমার পরিস্থিতি জানিস। জানি, কিন্তু এটা কেউ জানবে না। কিন্তু প্লিজ ভাইয়া, না করেন না। আচ্ছা, এত করে যখন বলছিস ঠিক আছে, কিন্তু কাউকে বলা যাবে না। ওকে, আমি কাউকে বলবো না। এই রে, আমি যেই জন্য আসছি সেটা তো ভুলেই গেছি। ভাই তাড়াতাড়ি ঔষধ দে। বল, কি নিবি? ভাইয়া, কালকে সকালে আমার বাসায় চলে আসবেন। তারপর হাবিবের কাছ থেকে ঔষধ নিয়ে বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। ভিতরে ঢুকতেই শুরু হয়ে গেল। এতক্ষণ কোথায় ছিলাম, কি করলাম, কার সাথে ঘুরলাম, সব আজে বাজে কথা। আমার মায়ের কথা শুনে মাঝে মধ্যে আমার সেই রাগ ওঠে, কিন্তু মা হয় বলে কিছু বলি না, কারণ মায়ের সাথে বেয়াদবি করতে নেই। যাক, বকা টকা খেয়ে ঘরে আসলাম। এসে দেখে জনি বসে আছে। আমি বইটা নিয়ে পড়তে বসলাম। একটু পরই মায়ের ডাক পড়ল। সবাইকে খাবারের জন্য ডাকলো। আব্বু শুয়ে থেকে বই পড়ছিল, আমি আর জনি পড়ছিলাম। আমার পড়ার তো 14টা বেজে গেছে। শুধু আজকেই যে এমন সেটা নয়, জন্মের পর থেকে এমনটা হয়ে আসছে। আমি পড়তে বসলেই যত কাজ এসে জমা হয়। আমি স্কুলে যেতে চাইলেই 1000টা বাহানা চলে আসে, কিন্তু জনিকে তারা জোর করে পড়াশোনা করাতে চায়। আমি বুঝতে পারি না তারা আমায় এভাবে অবহেলা করে কেন। আমি তো তাদেরই সন্তান। শুধু আমার একটাই অপরাধ, আমি ছেলে হয়ে জন্মেছি। প্রথম সন্তানকে সবাই ভালোবাসে, একটা ছেলে হলে সবাই দ্বিতীয়বার একটা মেয়ে চায়। আর আমার বাবা মা তাই করলো। জনি হওয়ার পর একটা মেয়ে চাইলো, কিন্তু ভাগ্যক্রমে আমি ছেলে হলাম, আর এটা আমার মা কিছুতেই মানতে পারে না। আবার তার উপর ছিলাম আমরা গরিব, আর বাবা এত পড়াশোনা করার পরও বাসায় প্রাইভেট পড়িয়ে খাচ্ছে।
এইটা আমার মায়ের খারাপ লাগে, আর পড়াশোনার প্রতি ঘৃণা চলে আসে। আসারই কথা, কত কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করে। কলেজে ভর্তি হতে গেলে টাকা দাও, প্রাইভেটে গেলে টাকা দাও, তার উপর তো আবার বই খাতা কলম এসবের খরচ আছেই। এরপরেও ছেলেটা কোনো রকমে কষ্ট করে পড়াশোনা শেষ করে, আর চাকরি নিতে গেলে কি হয়? চাকরি নিতে গেলে বলে 10 লক্ষ টাকা লাগবে, নয়তো চাকরি হবে না। কিন্তু ছেলে বা মেয়ের পড়াশোনা করাতেই তো তার বাবা মায়ের জীবন শেষ। এখন 10 লক্ষ টাকা কই পাবে? যার ফলে সেই ছেলে অথবা মেয়ে আজ বেকার। কিন্তু যারা পড়াশোনা করে নাই, শুধু সারাদিন আড্ডাবাজি দিছে, তারা আজ টাকার ক্ষমতায় বিশাল বিশাল পজিশনে সেটেল। অথচ সে সেই পজিশনের যোগ্যই নয়, কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? কারণ তার টাকা আছে। টাকা দিয়ে আজ পুরো দুনিয়া উল্টে দিচ্ছে। টাকার কাছে পুরো দুনিয়াটা হেরে যাচ্ছে গরিব অসহায় হাজার হাজার মানুষ, যারা কিনা টাকার অভাবে আজ অনেকটাই পিছিয়ে। তো সেই সব বাদ দেন, অনেক কথা বললাম। আমার মা মনে হয় অনেক রেগে যাবে, অনেকক্ষণ ডাকছে। আর দেরি না করে জনিকে সাথে করে নিয়ে চলে আসলাম। আর এসে দেখি মা সবার প্লেটে খাবার রেডি করে রাখছে। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে গরু আর ছাগল বের করে ব্রাশ করতে করতে আশেপাশে একটু আড্ডা দিলাম। হাত মুখ ধুয়ে বাসার ভিতরে বসলাম। তখন আমার বাবার সব ছাত্রীরা, মানে যারা আব্বুর কাছে প্রাইভেট পড়ে, তারা চলে এলো। কিন্তু কখনো আমায় বাবার কাছে বসতে দেয়নি। প্রাইভেট শুরু করার আগেই আমায় কাজে লাগিয়ে দেবে, নয়তো সেখানে থাকতে নিষেধ করবে। তাই আমি কিছুটা দূরে গিয়ে বসে থাকি। সেখান থেকে হালকা কিছুটা শুনতে পাই। সেখানে বসে থেকেই আমি বাবার কথাগুলো শুনতাম। প্রাইভেটের সময় এভাবে কাটাতাম। তারপর খাওয়ার জন্য বসলাম। তখন মা বলল, আজকেও গরু চড়াতে যেতে হবে। মা, কালকে তো আমি গেছিলাম, আজকে জনিকে পাঠাও না। কেন, তুই কোথায় যাবি? আমি আজকে একটু স্কুলে যাইতাম। কি বললি তুই? মা ও যাক, আজকে আমি গরু নিয়ে যাব। কিন্তু বাবা, তুই এত রোদ্রে গেলে যে কালো হয়ে যাবি। আর ওবায়দুল গেলে কি কালো হয়ে যাবে না? ও তো এমনি কালো। ওসব বাদ দাও, আজকে আমি স্কুলে যাচ্ছি না, কারণ আজকে অনেক কঠিন কঠিন পড়া দিয়েছে। ওবায়দুল তো জানেই না। আচ্ছা যা, তবে বেশি দেরি করবি না। ঠিক আছে মা। তারপর আমি খুশি মনে বাকি খাবারটাও খেয়ে নিলাম। খাওয়া শেষ করে উঠে গিয়ে শার্ট আর প্যান্ট পরে নিলাম। আসলে আমার স্কুল ড্রেস নাই, তাই জনিরটাই আমি পরি। এই ওবায়দুল, বল মা। তুই জনি স্কুল ড্রেস পরছিস কেন? আমায় তো নিয়ে দেশ নাই। খোল বলছি, ওসব ধুয়ে দিব। কালকে বিকালে তো জনি ধুলো। তোকে খুলতে বলছি, খোল। তারপর আর কি, স্কুল ড্রেস নিয়ে চলে গেল। মানুষ এসে আমার পরিস্থিতি দেখলে বলবে আমি তাদের ছেলে না। কি আর করার, আমি শার্ট প্যান্ট পরেই স্কুলের দিকে রওনা হলাম। আমাদের বাসা থেকে স্কুল একটু দূরেই, তাই যেতে অনেকটা দেরি হয়। অনেকক্ষণ পর স্কুল গেটে এসে পৌঁছালাম। অনেক দিন পর স্কুলে আসলাম, সব যেন নতুন নতুন লাগছে। আর তাছাড়া আমার নিয়মিত স্কুলে আসা হয় না। আমি কোনো দিকে থামলাম না, সোজা ক্লাসরুমে চলে আসলাম। এসে বই রেখে বসে পড়লাম। ক্লাসে আমার তেমন ভালো বন্ধু ছিল না, আর তাই কেউ আমার খোঁজ নিতে আসলো না। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো, আর বিষয় ছিল ইংরেজি। এই স্যার আমায় অনেক ভালোবাসে। আমি ইংরেজি ভালো পারি বলে আমার সাথে ইংরেজিতে কথা বলে। আমিও স্যারের কথায় কথায় ইংরেজি বলি। আমার এমন ইংরেজি বলা দেখে ক্লাসের অনেকেই হিংসা করত, যেটা তাদের চেহারা দেখেই বোঝা যেত। স্যার ক্লাসে এসে আমায় দেখতে পেল, আর ঠিক তখনই ইংরেজিতে কথা বলা শুরু করে দিল। হয়তো অনেকেই ইংরেজি তেমন বুঝবেন না, তাই আপনাদের বোঝার ক্ষেত্রে বাংলাতেই বলি। কি অবস্থা ওবায়দুল, কখন আসলা? এই তো স্যার, একটু আগে। পড়াশোনা বাদ দিয়ে দিছো নাকি? বাদ দিলে এখানে কেন আসবো? আচ্ছা, ক্লাস শেষে আমার সঙ্গে দেখা কইরো। ওকে স্যার। তারপর স্যার ক্লাস শুরু করলো। আমিও ক্লাসে মনোযোগ দিলাম, মনোযোগ সহকারে ক্লাস শেষ করলাম। শেষ করে স্যারের কথা মতো সেই স্যারের কাছে গেলাম। কি ব্যাপার, হ্যাঁ? তুমি এত ভালো একজন ছাত্র হয়ে পড়াশোনা করছো না কেন? কেউ কেউ পড়াশোনা করতে পেরেও করে না, আবার কেউ কেউ করতে চেয়েও পারে না। বুঝলাম না বিষয়টা। আসলে স্যার, আমার পরিবার থেকে আমায় পড়াশোনা করাতে চায় না। কি বলছো? তুমি এত সুন্দর একটা ছাত্র, কেন পড়াবে না? আমি জানি না। তোমার পরিবারের সাথে আমি কথা বলবো। দরকার নেই স্যার, কারণ কথা বলবেন আপনি, আর সেটার শাস্তি পাবো আমি।
মানে ঠিক বুঝলাম না। আমার মা আমায় পড়াশোনা করাতে চায় না, সে শুধু চায় আমি সারাদিন কাজ করি। তোমার কিচ্ছু হবে না, আমি কথা বলে দেখে। আচ্ছা, চেষ্টা করতে পারেন। আরেকটা কথা, তুমি যদি আরও ইংরেজি শিখতে চাও তাহলে আমাদের গ্রামের 3টা গ্রাম পরে একটা গ্রাম আছে, সেখানে একটা স্যার আছে কলেজের শিক্ষক, তার কাছে তুমি শিখতে পারো। নয়তো এই আশেপাশে শিক্ষকের কাছে শেখার মতো তোমার কিচ্ছু নাই। জি স্যার। হ্যাঁ, তোমায় শেখানোর মতো আমারও বর্তমান যোগ্যতা নেই। আমার যতটুকু জ্ঞান ছিল তার সবটুকু দেওয়া হয়েছে তোমাকে। জি স্যার। তবে আরেকটা কথা মনে রাখবা, ধৈর্য কখনো হারাবে না। শিক্ষা নিতে চাইলে ধৈর্যশীল হতে হবে। ওকে স্যার। তারপর স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা শেষ করে ক্লাসে আসলাম। এক এক করে সমস্ত ক্লাস শেষ করলাম। ক্লাস সব শেষ করে বের হলাম। স্কুল ছুটির সময় হয়ে গেছে। আমি বই খাতা সাজিয়ে গুছিয়ে নিয়ে বাসায় যাবার জন্য রেডি হলাম। ছুটি দেওয়ার পর বাসার দিকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর বাসায় এসে পৌঁছে গেলাম। ভয়ে ভয়ে বাসার ভিতরে গেলাম। বাসায় ঢুকতেই শুরু হয়ে গেল, এতক্ষণ কি করলাম, কোথায় ছিলাম। কাজের ভয়ে স্কুলে বসেছিলাম। মা, আমি কাজের ভয়ে বসেছিলাম না, আমি ক্লাস করছিলাম। হয়েছে, থাম, তোর আর বলতে হবে না। বইগুলো রেখে এবার একটু কাজ করেন লাট সাহেব। কি কাজ করব? তোর চোখে কি কাজ লাগে না? আর লাগবেই বা কেমন? সারাদিন তো কাজের ভয়ে ঘুরে বেড়াস। দেখ মা, আমি যথার্থ পরিমাণ কাজ করি। এরপরেও যদি তুই বলিস আমি কাজ করি না, তাহলে আর কি করার? তাহলে কি? হ্যাঁ, আমি মারবি নাকি? মারার কথা কখন বললাম? তুই আমার জন্মদাত্রী মা, তোকে কেমনে পারবো বল? এই শোন, এসব ইমোশনাল ডায়লগ আমায় মেরে লাভ নেই। যা কাজ কর। আমি আর কথা বললাম না, কারণ মন খারাপ হয়ে গেল। অনেক বইয়ে গল্প পড়েছি, কোনো ছেলে স্কুল থেকে আসলে সব বাবা মায় সেই ছেলেকে অনেক আদর করে। মধুর কণ্ঠ, ভালোবাসার কণ্ঠে বলে, গোসল করে নাও বাবা, আমি খাবার রেডি করছি। আর আমি স্কুল থেকে আসলে শুনতে হয়, কাজের ভয়ে এতক্ষণ স্কুলে বসেছিলাম। আমি কেন ওই সমস্ত বাবা মায়ের সন্তান হলাম না যারা তাদের সন্তানকে পড়াশোনা করাতে চায়? মনে মনে এই সমস্ত আফসোস করছিলাম আর কাজ করছিলাম। তখন দেখলাম সজীব গোসল করে আসলো। কিরে, কখন আসলি স্কুল থেকে? এই তো এখনই। কেমন ক্লাস করলি? ভালো। সজীবের সাথে আরও কিছু কথা বললাম। তারপর সজীব চলে গেল আর আমি আমার কাজ করতেই থাকলাম। কাজকাম শেষ করে আমিও গোসল করে নিলাম। গোসল করে এসে একটু বই নিয়ে বসলাম। তখনই খাবারের জন্য মা ডাকলো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। বিকালে প্রতিদিনের মতো আজকেও গরু নিয়ে বেরিয়ে পড়লাম। সারা বিকালটা গরু চড়িয়ে পার করলাম আর আমার সেই পছন্দের মুহূর্তটাও কাটালাম। সারাদিন ক্লান্তির পর যখন সেই মুহূর্তটা আসে তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। সেই মুহূর্তটা পার করে সন্ধ্যা হওয়ার আগ দিয়ে বাসার দিকে রওনা হলাম। নয়তো একটু দেরি হলেই তো মা বকবে। তাই আজকে একটু আগেই বাসায় চলে আসলাম। তখনও একই অবস্থা, এত আগে আসছি কেন বলে আরও বকলো। তখন বুঝলাম দেরি হলেও বকবে, দেরি না হলেও বকবে, আবার একটু আগে আসলেও বকবে। বকা কোনো সময় মাপ নাই। গরু বাছুর বেঁধে রেখে হাত পা পরিষ্কার করে মাকে বললাম আমি বাজারে যাব। তখন মা কিছু বলল না, কারণ বাজারে গেলে তো আমারই ক্ষতি। কিন্তু মা তো আর জানে না আমি কোথায় যাচ্ছি। তো আমি বাজারে যাবার নাম করে সোজা সুমির বাসায় চলে আসলাম। সুমির বাসায় আসতেই সুমি আমায় ঘরে নিয়ে গিয়ে বসতে দিল। তারপর কিছু নাস্তা এনে দিল। আরে এসবের কি প্রয়োজন? আরে ভাইয়া, খেয়ে নিন, আমি বই নিয়ে আসছি। তারপর আর কি করার, হালকা নাস্তা করে নিলাম। সুমি বই নিয়ে আসলো। আমি প্রথম দিন জানলাম কোথায় কোথায় তার সমস্যা জেনে নিয়ে আমি পড়াতে শুরু করলাম। প্রতিদিন ঠিকঠাক মতো পড়া দেওয়া নেওয়া করতে লাগলো। 10 দিনের মধ্যে টেন্স পুরো ক্লিয়ার হয়ে গেল। শুধু ব্যতিক্রমী ছাড়া, এখন শুধু তাকে ব্যতিক্রমী শেখাতে হবে। তাই প্রতিদিনের মতো আজকেও রওনা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে সুমির বাসায় চলে আসলাম। ভিতরে এলাম, পড়ানোর রুমে চলে গেলাম। সুমি এসে নাস্তা দিয়ে গেল। আমি নাস্তা খেয়ে বসে আছি। তখন সুমি বই নিয়ে আসলো। আমি তার দিকে না তাকিয়ে বললাম বই বের করো। আমার কথা অনুযায়ী সুমি বই বের করলো। এবার আমি তার দিকে তাকাতেই সেই লেভেলের শক খেলাম। সুমির দিকে তাকিয়ে দেখি তার পাশে আরেকটা মেয়ে বসে আছে। আমার চোখ তো কপালে উঠে গেল। পুরো গ্রাম কি জেনে গেল নাকি
সুমি, এসব কি? তুমি বাইরে কেন বলছো? আমি তোমায় অনেক বিশ্বাস করছিলাম। আরে ভাইয়া, আমার কথাটা তো শুনুন। কি শুনবো? হ্যাঁ, আমি তোমায় পড়াবোই না, কিন্তু তুমি জোর করছিলে বলে রাজি হলাম। আর আমি বলছিলাম কাউকে না জানাইতে, কিন্তু তুমি এটা করবে কখনো ভাবি নাই। আরে ভাইয়া শুনেন, আর কাকে কাকে বলছো? আমি কাউকে বলিনি। মানে? এই আপুর নাম খুশি, আপনাদের সাথেই পড়ে, কিন্তু এই খবর কেন জানলো আমি সত্যিই জানি না। তাহলে এখানে কেন? তুমি কেন আনলে? আমায় হুমকি দিচ্ছিল, আমি যদি তাকে না আনি তাহলে সে সবকিছু গ্রামে বলে দেবে। এই মেয়ে, তুমি কোথা থেকে শুনলে? আমার একটা হেব্বি সুন্দর নাম আছে, ওটা ধরে ডাকলে বলতে পারি। আচ্ছা আচ্ছা। খুশি, আপনি এই কথা কোথায় শুনলেন? আপনি নট, অনলি তুমি। ওকে, তুমি? হুম, কি রোমান্টিক। আমায় তোমার বন্ধু বলছে। মানে শালাকে আমি তো মেরেই ফেলবো। কিন্তু ভাইয়া তো এমন কাজ করতে পারে না। ঠিক ধরেছ, আমিও জানতাম না। জানলে কেমনে? হাবিব ভাইয়া আমার চাচাতো বোনের সাথে প্রেম করত, এটা আমি জানতে পারি। ফলে তাকে ব্ল্যাকমেল করে তোমায় পটানোর উপায় জানতে গেছিলাম। তখন সে আমায় বলে তুমি নাকি সুমিকে প্রাইভেট পড়াও। তারপর সব বলে দিল। আর আমি তুমি সুমিকে ব্ল্যাকমেইল করে এখানে আসলে? লেজেন্ড। ব্ল্যাকমেইল তো ভালোই করতে পারেন, ধন্যবাদ। কিন্তু আমায় পড়াতে চাও কেন? এই রে, জেনে গেছো? তুমি তো বললা। আমার না একটা কাজ আছে, আমি এখন আসি। এই, সত্যি কথা না বলে যাওয়া যাবে না। আসলে তোমায় আমার অনেক ভালো লাগে, তাই প্রতিদিন তোমায় ফলো করতাম, তোমার পছন্দের জায়গা চিনতাম, তোমায় দেখার জন্য প্রতিদিন বিকেলে সেখানে যেতাম। যাও, এক্ষুনি এখান থেকে যাও, আর এলাকার আশেপাশেও আসবা না। কিন্তু কেন? তুমি যদি পড়তে আসতে তাহলে তোমায় পড়াইতাম, কিন্তু তুমি আসছো অন্য মতলবে। মতলব আমার একটাই, কি? বাসায় একা পড়তে ভালো লাগে না, তাই বিএফের সাথে পড়তে আসছি। তুমি কি পাগল? বিয়ে হলাম কবে? আমি তো তোমার নাম ধরে বলি নাই যে তুমি আমার বিয়ে। না মানে? তাহলে তুমি আজ থেকে আমার বিয়ে। সো লেটস স্টার্ট। চুপ, একদম চুপ। তোমার কারণে আজ সুমির পড়া হলো না। চালিয়েছেন ভাইয়া, আমি পড়তেছি। পড়া দাও। পড়া নেবেন? তারপর আমি সুমির পড়া নিতে লাগলাম, আর মাঝে মাঝে খুশির দিকে তাকালাম। তখন দেখলাম খুশিও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে সুমির পড়া নিয়ে শেষ করলাম। এবার চলে আসার পালা। আমি চলে আসছিলাম, তখন খুশি আমায় 1000টা বাহানা দিল। আমি তার কথায় কান দিলাম না, সোজা সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই খেতে বসে গেছে। আমিও আর দেরি না করে খেতে বসলাম। সবাই একসঙ্গে বসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। সন্ধ্যায় আমার পড়তে বসা হয়নি। ভাবলাম এখন পড়তে বসি। যেই ভাবা সেই কাজ। ঘরে গিয়ে আলো জ্বালিয়ে পড়তে বসলাম। জনি এসে শুয়ে পড়ল। আমি মন দিয়ে ক্লাসের পড়া করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার ঘরে মা চলে আসলো, আর চোখ মুখ তো রাগে লাল হয়ে গেছে। বুঝলাম আজকে অনেক কিছু হতে চলেছে। কিরে, কারেন্টের বিল কি তুই দিস না তোর বাপ তাই? আসলে মা, ক্লাসের কিছু পড়া পড়তে হতো। রাখ তোর পড়া। পড়ার ঘরে কি সারা রাত আলো জ্বালিয়ে রাখবো? মা, আর একটু হলেই আমার পড়া হয়ে যাবে, তখন আলো বন্ধ করে দেব। আমি এত কিছু জানি না, আলো বন্ধ কর। বুঝিস না তো, কারেন্ট বিল যে দেয় সে বোঝে কত ধানে কত চাল। আর একটু মা। বন্ধ করবি নাকি? আমি বন্ধ করার আগেই মা গিয়ে বন্ধ করে দিল। মনটা খুব খারাপ হয়ে গেল। আর একটু পড়লেই আমার পড়া হয়ে যেত। অন্যের বাবা মা তাদের সন্তানকে পড়াশোনা করাতে চায়, আর আমার বাবা মা আর পড়াশোনা নষ্ট করতে চায়। কিছু করার নাই, মন খারাপ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে অ্যাটাক করে নিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, কাজকাম শেষ করে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি স্কুলে যেতে চাইলাম, কিন্তু মা যেতে দিল না। জনিকে পাঠিয়ে দিল, আর আমায় গরু নিয়ে পাঠালো। আমি গরু নিয়ে যাবার সময় কিছু বই সঙ্গে নিলাম। আমার একটা শখ ভালো ছিল, বড় বড় লেখকদের বই পড়তাম। বিভিন্ন বইমেলা বা লাইব্রেরি থেকে বই কিনতাম। বই পড়তে আমার অনেক ভালো লাগতো। বই একমাত্র আমার সঙ্গী। যখন আমার মন খারাপ হয় তখনই আমি বই পড়ি।
মনটা অলরেডি ভালো হয়ে যায়। আর এমনিতেই একজন স্টুডেন্টের উচিত ক্লাসের পড়ার পাশাপাশি বিভিন্ন গল্প সাহিত্য এবং বড় বড় লোকদের জীবনী পড়া। এতে করে সেই স্টুডেন্টের মন মানসিকতা ভালো থাকে, চরিত্র আদব কায়দার উন্নতি পায়, আর সবথেকে বড় উপকার হলো বই পড়ার প্রতি তার নেশা ধরে যায়, যার ফলে সে বিলিয়ন ছাত্রদের মধ্যে একজন হয়ে উঠতে পারে। কিন্তু ভাগ্যের কি খেল, পড়ার প্রতি আমার এত নেশা, অথচ আমার কপালে পড়াশোনা নেই, জোর করে পড়তে হচ্ছে। তো যাই হোক, কয়েকটা বই আর গরুগুলো নিয়ে আমি মাঠের দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে মাঠে এসে পড়লাম। এসে গরুগুলো ছেড়ে দিলাম, আর আমি গাছের নিচে বসে বই পড়তে লাগলাম। একটু করে পড়ছি আর একটু করে গরুর দিকে খেয়াল রাখছি। এভাবে কেটে গেল অনেকটা সময়। বেলা গড়িয়ে দুপুর হয়ে আসছে, কিন্তু আজকে তেমন রোদ নেই বলে গরু খেতেই আছে। তাই আমি আর উঠলাম না, বসে থেকে বই পড়তেছি। কিছুক্ষণ পর হঠাৎ আমার মাথায় একটা ঢিল এসে পড়ল। আমি আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো আমার বুঝতে ভুল হবে, তাই আবার পড়তে ব্যস্ত হয়ে গেলাম। তখন হঠাৎ করে আমার পেছনে মেয়ের কণ্ঠ ভেসে আসলো। আমি পেছনে তাকিয়ে দেখি খুশি মুচকি মুচকি হাসতেছে আর এদিকে আসছে। একটা রাখাল ছেলে আমার মনটা কেড়েছে, যারে দেখলে আমার দূর ভুলে গেছি। আইসে, গান জানে না আর বলতে আসছে। তখন খুশি এসে আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানো, আমি যদি কবি হতাম না, তাহলে সর্বপ্রথম কি লিখতাম? কি লেখতা? তোমায় নিয়ে একটা গল্প লিখতাম, যেখানে আমার তোমার ভালোবাসা থাকবে, আমাদের পাগলামি থাকবে। এই হয়েছে, থামো। এই জন্যই তুমি কবি হবা না। আমি হব বলি নাই, যদি হতাম। হওয়ার কথা বাদ দাও, এবার বলো, এই ভর দুপুরে এইখানে কেন আসছো? আমার রাখালের কাছে। কে তোমার রাখাল? আমার চোখের সামনে যে বসে আছে। আচ্ছা জানো, তোমার জন্য আমি কি আনছি? কি? চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। একটু পর খুশি আবার চোখ খুলতে বলল। তখন চোখ খুলে দেখি খুশি আমার হাতে একটা বাঁশি তুলে দিল। বাঁশি? আমি জ্বরের কাছে শুনলাম তুমি নাকি গরু চড়াতে আসছো, তাই আমি আসছিলাম। তখন রাস্তায় দেখি ভ্যান গাড়িতে করে বাঁশি বিক্রি করছিল। তখন ভাবলাম আমার রাখালটার জন্য একটা বাঁশি নিয়েই যাই, তাই। ও ভালো। বাঁশির সুর আমার অনেক পছন্দ। কিন্তু আমি তো বাজাতে পারি না। আমি শুনেছি মন দিল দিয়ে বাজালে নাকি হয়ে যায়। আমার দ্বারা এসব হবে না। হবে, দেখো। হবে না বলছি না। আর তুমি এখান থেকে বাসায় চলে যাও। কেন যাব? এখানে ফাঁকা মাঠে তোমায় আর আমায় দেখলে লোকে কি মনে করবে? যা মনে করবে করুক। আর যদি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমার চেয়ে বেশি কেউ খুশি হবেই না। তোমার কি মাথা খারাপ? মোটেও না। আমার তো মনে হচ্ছে তোমার মাথা খারাপ। তাহলে হবে হয়তো। পাগলি একটা। এরপর খুশি কিছুতেই সেখান থেকে যেতে চাইলো না। আমিও আর বেশি জোর করলাম না। দুজন মিলে বসে বসে গল্প করছিলাম। বলতে গেলে আমি উপরে উপরে খুশিকে যতই যাই করি না কেন, তার সঙ্গে থাকতে, তার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। কিন্তু ভয় হয়, আমি নিজেই তো একজন অবহেলিত। তাহলে অবহেলিত ছেলের সাথে কেন থাকবে? সেও তো অবহেলার শিকার হবে। এটা ভেবে আমি খুশিকে দূরে ঠেলে দিতে চাই, কিন্তু কতই আর অভিনয় করব। খুশির চোখ দুটো দেখলে আমি যেন অন্যরকম হয়ে যাই। ঠিক থাকতে পারি না তাকে দেখে, মনকে আটকাতে পারি না, তাই সব সময় আমিই হেরে যাই। আমি আর খুশি ওখানে অনেকক্ষণ বসে থাকলাম। তারপর দেখলাম গরুগুলো বাসার দিকে রওনা দিচ্ছে। তখন আমিও উঠে রওনা হলাম। তারপর খুশি ওর বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে গরুগুলো বেঁধে রেখে গোসল করতে গেলাম। গোসল করতে করতে বিকাল হয়ে গেল। তখন মাকে বললাম খাবার দিতে। উল্টো মা আমায় ধমক দিয়ে বলল পারলে তুলে খেতে। আমি ঘরে গিয়ে ভাত নিয়ে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে উঠতেই মা আসলো আর বলল, জমিদারের কি খাওয়া হয়নি? কয়দিনের জন্য খাচ্ছিস? হয়ে গেছে। হয়েছে তো ভালো কথা, এবার বাজার করতে যা। কেন, বাবার কি হলো? কেন, তুই কি জমিদার যে তোর বাজারে যাওয়া যাবে না? না মানে, বাবা তো প্রতিদিন যায়। তখন মা বলল, একদিন তুই গেলে কি এমন ক্ষতি হবে? আচ্ছা যাচ্ছি,
কি আর করার, আমি একটা কথা বললাম, আর আমার মা 14 দিক দিয়ে ঘুরিয়ে 14টা কথা বলে দিল। যাই হোক, মার কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে বাজারে রওনা হলাম। বাজারে এসে মায়ের কথা মতো বাজার সদাই করে আবার বাসায় আসলাম। সন্ধ্যায় সুমিকে পড়াতে গেলাম। পড়ানোর সময় খুশিও আসলো। উপরে উপরে বিরক্তি ভাব নিলেও মনে মনে একটু খুশি হলাম। সুমিকে পড়া দিলাম, আর খুশি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি রাগী লোক নিয়ে তার দিকে তাকালাম। এভাবে হাসছো কেন? এমনি। পাবনা যাওয়ার ব্যবস্থা করিও। কেন? এমনি। খুশি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার পড়তে লাগলো। কিছুক্ষণ পড়ার পর হঠাৎ সুমি বলল, আচ্ছা ভাইয়া, তুমি কতক্ষণ পড়ো? কেন? আমার মা প্রতিদিন বকে আমি নাকি কম পড়ি, অন্য সবাই নাকি সারা রাত পড়ে। সবার কথা এক নয়। কেউ কেউ 1 ঘন্টা মন দিয়ে পড়লেই সব ক্লিয়ার, আর কেউ কেউ সারা রাত পড়লেও কোনো লাভ হয় না। তুমি কতক্ষণ পড়ো? 1 মিনিটও না। কেন, তোমার কি পড়া লাগে না? না, তেমন কিছু না, আমার পড়ার মতো পরিবেশ নেই। কেন, এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে সারা রাত তো পড়তে পারো। আসলে খাওয়া দাওয়া করার পর আলো দিয়ে পড়তে বসলে মা বকে, কারেন্ট বিল বেশি আসবে, তাদের ঘুম আসে না। বলছো কি, তুমি পড়ার জন্য বকাও খাও? আচ্ছা, ওসব বাদ দাও, পড়ো। তারপর তারা পড়তে লাগলো। আমি কথা বলার সময় দেখলাম খুশি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে। আমি সেদিকে চোখ না দিয়ে সুমিকে পড়াতে লাগলাম। সেদিনকার মতো পড়িয়ে চলে গেলাম। পরের দিন আবার আসলাম, আর এসে দেখি খুশি অনেকগুলো বই নিয়ে আসছে। জিজ্ঞাসা করতেই সে বলল আমার পড়ার জন্য নাকি নিয়ে আসছে। আমি তার এমন কাজে খুব খুশি হলাম। সে আমার জন্য অনেক উপকার করছে। তখন থেকে আমিও তাদের সাথে পড়তাম, আর দেখতাম মাঝে মাঝে খুশি আমার দিকে তাকিয়ে থাকতো। আমিও দেখেও না দেখার ভান করে থাকতাম। এভাবে অনেকটা দিন কেটে গেল। আমিও খুশির প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়লাম। তাকে দেখলে অনেক শান্তি পেতাম। আমার মনে হলো আমিও তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার অবস্থান দেখে নিজেই ভেঙে পড়তাম। এমন অবস্থানে আমি দাঁড়িয়ে আছি যেখানে খুশি থাকতে পারবে না। মাঝে মাঝে তাকে এড়িয়ে চলতাম, কিন্তু সে আমায় অনেক ভালোবাসতো। যে করেই হোক দিনের মধ্যে একবার হলেও দেখা করবে। এভাবে একদিন খুশি বুঝে গেল আমি তাকে এড়িয়ে চলতাছি। সে তো রেগে আগুন, চোখে মুখে রাগের ছোঁয়া। মনে হচ্ছে আজ তো আমায় গেলে খাবে। এই, তোর সমস্যা কি রে? হ্যাঁ, তুই এভাবে আমাকে এড়িয়ে চলছিস কেন? কই এড়িয়ে চললাম? একদম মিথ্যে বলবি না। কি মনে করেছিস আমি ছোট বাচ্চা, কিচ্ছু বুঝি না? কখন বললাম? তুই আগে বল, তুই কেন আমায় অ্যাভয়েড করিস? আমি কি দেখতে খারাপ? আমার কি তোর পছন্দ হয় নাই, নাকি আমি তোর যোগ্য না? কোনটা বল? আরে কি বলছো এসব? তুমি কেন আমার যোগ্য হবে না? তাহলে বল, কিসের জন্য তুই আমায় এড়িয়ে যাস? তোকে নিজের চেয়েও ভালোবাসি, তোর জন্য জীবন দিতেও রাজি আছি। এরপরেও তুই আর কি চাস? আচ্ছা, তুই কি আমার সাথে সময় কাটাতে চাস? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবা না। সি সি, তুমি এতটা নিচে নামতে পারলে আমি ভাবতেও পারিনি। খুশি গালে হাত দিয়ে জমে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, চোখ ভরা পানি। আমি আমার হাতের দিকে তাকাচ্ছি, জানি না কখন আমি কি করলাম। তখন হঠাৎ করে খুশি আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। খুব ভালোবাসি রে তোকে, সব কিছুর বিনিময়েও তোকেই চাই আমি। তাই বলে তুমি এসব কথা? সি, আমি ওসব বলতে চাইনি, কিন্তু তোমার অবহেলা করা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি খুশিকে ছাড়িয়ে নিলাম, আর তার দিকে তাকিয়ে বললাম, তুমি জানো না আমি কেমন পজিশনে দাঁড়িয়ে আছি। সব ছেলে মেয়ের ওপর তার বাবা মা থাকে। ছেলের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য কত কিছুই না করে, কিন্তু আমার মাথার উপরে বলতে গেলে কেউ নেই। একটা চাকরের চেয়েও বেশি অবহেলিত আমি। কি বলছো? হ্যাঁ, তুমি বড়লোক বাড়ির মেয়ে, তোমার চাকরিজীবীর সাথে বিয়ে দেবে। তাই তোমার পজিশনে পৌঁছানোর ক্ষমতা আমার নেই, কারণ আমার পরিবার চায় না আমি পড়াশোনা করে বড় হই। শুধু কি এটাই কারণ? পাগল, শুধু এইটুকুর জন্য নিজের ভালোবাসাকে বলে দিচ্ছ? তোমার পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই। পাশে দাঁড়াতে ক্ষমতা লাগে না, সুন্দর একটা মনের দরকার, যেটা তোমার আছে। আর আমি এটাতেই অনেক খুশি। মন দিয়ে সব কিছু হয় না। হ্যাঁ হয়, মন দিয়ে সব কিছু হয়। পাগলামি করো না। তুমি তো আমার পাগলামির কারণ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এ সময় এখানে থাকলে লোক খারাপ বলবে। যাও, বাসায় যাও।
হুম, আর ভুলেও এমন কাজ করবে না। তুমি যেমন আছো তেমনি আমার দরকার। তোমার সুখী জীবনকে আমার প্রয়োজন নয়, শুধু তোমাকেই প্রয়োজন, হোক সেটা সুখের অবস্থা অথবা দুঃখের। বাসায় চলে যাও। রাতে এসে কিন্তু। হুম। তারপর সেখান থেকে দুজনের বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি মা বকাবকি করতেছে, আমি চুপ করে শুনলাম। বিকালে আজ বাসায় ছিলাম না, তাই মা বকতাছে, আমি কিছু বললাম না, শুধু শুনেই গেলাম। অবশেষে মার বকা শেষ হলে আমি ঘরে গেলাম। সময় হতেই সুমিকে পড়াশোনার জন্য ওর বাসায় রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে সুমির বাসায় এসে পৌঁছালাম। সুমিকে পড়াইলাম, সঙ্গে খুশিও ছিল। তার সঙ্গে কথা বললাম আর পড়লাম। পড়া শেষ করে আমি আমার বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল অনেক কয়টা দিন। একদিন হঠাৎ করে খুশি আমায় ডাকলো। আমি বাসার কাজ শেষ করে আমাদের দেখা করার জায়গায় চলে আসলাম। বলো, কি বলবা? তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব দাও। কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বাসা থেকে আমার বিয়ে ঠিক করতেছে। কিন্তু কোনো কিন্তু না, তুমি আজই তোমার মা বাবাকে আমার বাসায় পাঠাও। আচ্ছা, আমি আগে বাসায় যাই। আজকে যেন আমার বাসায় তোমার মা বাবা পৌঁছায়। পাগল নাকি? এমন হঠাৎ করে বললে কি করে হবে? কয়দিন সময় দাও। সময় আমার হাতে নেই। তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। না, আমি শান্ত হব না। তোকে না বিয়ে করা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না। হ্যাঁ। কানের কাছে করিস না তো। বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, কানে কথা যাচ্ছে না তোরে তো। গেছে, খুব ভালো করে গেছে। বাপরে, এভাবে কথা বললে ঠসা মানুষও ভালো হয়ে যাবে। আমি এদিকে টেনশনে মরছি আর তুই মজা লস। মজা করে নিলাম। এত কিছু আমি জানি না। তুই তোর বাবা মাকে আজকেই আমার বাসায় পাঠাবি। খুশি, তুমি তো জানো আমার বাবা মা কেমন, আর আমি কেমন হয়ে থাকি সেখানে। সবই তো জানি, কিন্তু আমি তোমায় ছাড়া বাঁচবো না। আচ্ছা, দেখি কি করা যায়। হুম। তারপর খুশির সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে অনেক বড় চিন্তায় পড়ে গেলাম। কি করে বাসায় বলবো, কি করে মার সামনে বলবো আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। না, অনেক চিন্তা ভাবনা করলাম। খুশিকে হারানোর ভয়ে বারবার সাহস করে বলতে যেয়েও আর বলতে পারলাম না। বিকালে গরু নিয়ে মাঠের দিকে রওনা হলাম। রাস্তায় হাঁটছি আর ভাবছি কি করে বলবো। ভাবতে ভাবতে মাঠে চলে আসলাম। গরু ছেড়ে দিয়ে গাছের নিচে বসে পড়লাম। সাথে ছিল খুশির দেওয়া বাঁশিটা। ভালো লাগছিল না। ভাবলাম দেখি তো বাঁশিটা কেমন বাজে। ছোটোবেলায় গ্রামের এক দাদু আমায় শিখিয়েছিল, তাই বাঁশিটা হাতে নিয়ে বাজাতে শুরু করলাম। মনের মতো একটা সুর তুললাম। বাঁশির সুরে মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি। মনের সব চিন্তাভাবনা দূর হয়ে গেল। কি সুন্দর এক ভালো লাগা কাজ করলো। মনের মধ্যে এক প্রকার আনন্দ কাজ করলো। ইচ্ছা মতো বাজাইতেই থাকলাম। অনেকক্ষণ বাজানোর পর থামলাম। ভাবলাম গরুগুলো এক নজর দেখে নেই। থেমে গরুগুলো দেখলাম। ঠিক এমন সময় খুশির কণ্ঠ পেলাম। থামলে কেন? বাঁচাও। আরে খুশি, তুমি? তোমার বাঁশির সুর আমায় ঘরে থাকতে দিল না। এ সাবনুরের ডায়লগ বলছি। ও, তুমি এত সুন্দর বাঁশি বাজাতে পারো, আগে বলনি কেন? কেন? তোমার বাঁশির সুর অনেক সুন্দর। বাজে কথা ছাড়ো আর বলো, এখানে এই বিকালে কেন আসছো? তোমার সাথে কথা বলতে আসছি দেখি তুমি বাঁশি বাজাচ্ছ, তাই বসে শুনছিলাম। অনেক শুনেছো, এবার এখান থেকে যাও। লোকে দেখলে কি বলবে? এই তোর সমস্যা কি রে? হ্যাঁ, আব্বু আমাকে মিথ্যে কথা বলে তোকে দেখার জন্য আসছি, আর তুই কিনা আমায় তাড়িয়ে দিচ্ছিস। তো কি করব? কিচ্ছু করতে হবে না, থাক তুই। আচ্ছা, আর বলবো না, সরি, বসো। এবার বল, তুই বাসায় কি বলছিস? আসলে আমি বাসায় বলার সাহস পাইনি। কি কি বললি? তুমি তো জানো আমার মা আমায় কেমন চোখে দেখে। তোমায় আজ আমার মেয়ে মনে হচ্ছে। ভালোবাসা অথচ বাসায় বলতে পারলে না। আমি পারলাম না। তুমি আর পারবে না জীবনে, আমায় কিছু করতে হবে। কি করবা তুমি? কি আর করব? তোমার বাসায় গিয়ে বলবো? তুমি তো বলতে পারলে না। কিন্তু? কোনো কিন্তু না। তারপর আমি আর খুশি গল্প করতে লাগলাম। কিছু কিছু মানুষ আমাদের কাজকর্ম দেখতো, কিন্তু কিছু বলতো না। একটু পরে খুশিকে পাঠিয়ে দিলাম। তারপর আমি বসে থেকে আবার বাঁশি বাজাতে লাগলাম। সন্ধ্যাবেলা বাসায় আসলাম। বাসায় এসে তো আমি সেই লেভেলের অবাক। খুশি বাড়ির ভিতর চেয়ারে বসে আছে। আমি তার কাছে যাব এমন সময় মা ডাকলো। হ্যাঁ মা, বল।
কি রে, খুশি যা বলেছে তা কি সত্যি? কি বলছে? ও নাকি তোকে ভালোবাসে, আর তুইও নাকি ওকে ভালোবাসিস। আসলে মা, একদম মিথ্যা বলবা না, সত্যি বলো। কি রে, কি হলো বল। হ্যাঁ মা, খুশি যা বলছে সব সত্যি। আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। ও আচ্ছা মা, খুশি। তুমি তাহলে এখন আসো, আমরা চিন্তা ভাবনা করে দেখি। ওকে আন্টি। এই বলে খুশি বেরিয়ে চলে গেল। পিছনে পিছনে মা গিয়ে দেখলো খুশি গেছে কি না। আর যখন দেখলো খুশি চলে গেছে, তখন শুরু হলো, কি রে, মেয়েটা কি সব ভুলে গেল? যা শুনছো তাই সত্যি। আমি সত্যি কিনা সেটা জানতে চাইনি, আমি জানতে চাইছি তোর সাহস কি করে হলো এমন কাজ করার। তুই তো নিজে একটা ফকির, বাবার হোটেলে বসে বসে খাস, সেটা তো বুঝতে পারিস না। কিন্তু মা, তুই কি জানোস ওরা কত বড় লোক? তোর মতো ফকিরদের ওরা পকেটে রাখে। আমার কথাটা শোন মা। কি কথা শুনবো? হ্যাঁ, কি কথা শুনবো? সব তো নিজের চোখেই দেখলাম। মেয়েটা অনেক ভালো, আর তার পরিবারেও সে মানিয়ে নেবে। কিন্তু আমি কখনো মানবো না, আমার ইচ্ছেতেই তোর বিয়ে হবে। মা, এমন করিস না। ওই মেয়ের সাথে যদি আর কখনো দেখা করিস, তাহলে এই বাড়ির সীমানায় আসবি না। কিন্তু মা, আমি ওকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, আমি যা বলছি সেটাই শেষ কথা। আমি আর কিছু বললাম না। মা আমায় আরও অনেক রকমের অপমান করলো, অনেক কথা শোনালো। আমি শুধু চুপ করে শুনেই যাচ্ছি। অনেক কথা শুনলাম, চোখ দিয়ে পানি চলে এলো। এমন এমন কথা বলছে যেগুলো সোজা বুকে গিয়ে আঘাত করছে। সন্ধ্যাবেলা আর সুমিকে পড়াতে গেলাম না, মনটা খুব খারাপ। ঘরের এক কোণায় বই নিয়ে বসে আছি। রাতে মা খেতে রাখলো, সবাই খেতে গেল, কিন্তু আমি গেলাম না। খিদে নাই সেই জন্য। কিন্তু সবাই খেয়ে আসলো, অথচ কেউ একবারও জিজ্ঞাসা করলো না কেন খেলাম না, কি হয়েছে। এমনকি আমার বাবা একবার জিজ্ঞাসা করলো না। আমি মন খারাপ করে বসেই রইলাম। একটু পর জনি ঘরে আসলো। ঘরে এসে দরজাটা বন্ধ করে দিল, আর আমার পাশে এসে বসলো। কিরে, কি হয়েছে? কই কিছু না, তুই ঘুমিয়ে যা। তখনকার কথা ভেবে মন খারাপ করে আসিস? তুই তো জানিস মা এমনই, তাহলে কেন শুধু তুই কষ্ট পাস? কিছু একটা কারণে মা তোকে এতগুলো অবহেলা করে, এটা জেনেও কেন বারবার কষ্ট পাস? ছোট থেকেই আমায় এমন অবহেলা করে আসছে। আমি কিছু মনে করিনি, কাউকে কখনো বিচারও দেইনি। তাহলে আবার মন খারাপ করছিস কেন? আজকে মা যেসব কথা বললো সেগুলো আমার অনেক খারাপ লাগছে। ওসব বাদ দে, চল খেয়ে নে। আমি খাবো না রে। তাহলে চল ঘুমা। তারপর আমি আর জনি একসঙ্গে শুয়ে পড়লাম। রাতটা এভাবে পার করলাম। সকালে উঠে আমি আমার কাজ করলাম, স্কুলে আর গেলাম না। গরুগুলো নিয়ে মাঠের দিকে রওনা হলাম। মাঠে এলাম আজ অন্য জায়গায়। প্রতিদিন যেখানে বসি সেখানে আজ গেলাম না। গরু ছেড়ে দিয়ে বসে পড়লাম। আজকে বাঁশিও আর বাজালাম না। ভাবতে লাগলাম কি করব আমি। খুশিকে ভুলে যাব নাকি তাকে বউ করে আনবো। বউ করে আনলে বাসায় আমায় তুলবে না, আবার খুশির বাসায়ও মেনে নেবে না। তখন খুশিও হয়তো আমার সাথে আসতে চাইবে না। তার চেয়ে বরং তাকে ভুলে যাই, সেও খুশি থাকবে আর আমিও। এসব ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেল। হঠাৎ পেছন থেকে খুশি আমায় ধাক্কা দিল। আমি তো চমকে গেছি। পেছনে তাকিয়ে দেখি খুশি। তারপর সে আমার পাশে বসলো। তুমি এখানে কেন? স্কুল ফাঁকি দিয়ে চলে আসছি। কেন? তার আগে বলো তুমি এখানে কেন? এখানে ঘাস বেশি আছে তাই। মিথ্যা কথা একদম বলবা না। কালকে তোমার বাসায় কি হয়েছিল? কখন? আমি আসার পর। কিছুই হয়নি। মিথ্যা বলবা না। কি আর হবে, যা হবার বাকি ছিল। তোমায় আমার বাসায় কেউ মেনে নেবে না। কেন? জানি না। তারপর খুশির সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। দুপুর হয়ে গেল। খুশি দৌড়ে স্কুলে গেল, আর আমি গরু নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গরুগুলো বেঁধে রেখে আমি গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে খাওয়া দাওয়া করে নিলাম। এভাবে দিন কাটতে লাগলো। খুশির সাথে আমি আর তেমন দেখাও করি না। আসলে আমি কনফিউজ ছিলাম, কি করব, কি করলে ভালো হবে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার কারণে আমি কোনো দিকে এগোতে পারছিলাম না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। খুশি জোর করে আমার সাথে দেখা করতে আসে। আমিও তখন কিছু বলতে পারি না। খুশিকে না দেখলে আমিও ঠিক থাকতে পারছিলাম না। তাই ঠিক করলাম খুশিকে আমার বাসার বউ করে আনবো। কিন্তু সমস্যা হলো আমার মা। আমার মা চায় না যে খুশি বউ হয়ে এ বাসায় আসুক, কারণ আমার মা চায় আমাকে বিয়ে দিয়ে মোটা অঙ্কের ডিমান্ড নেবে।
কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে সেই মোটা অঙ্কের যৌতুক আর নেওয়া হবে না, কারণ আমি তো নিব না। যার কারণে আমার মায়ের এই বিয়েতে মত নেই। আমি বর্তমানে দুই নৌকার মাঝখানে আটকা পড়ে গেছি, না পারছি এদিকে যেতে, না পারছি ওদিকে যেতে। পরিবারকে বেছে নিলে আমার ভালোবাসাকে হারাতে হচ্ছে, আর ভালোবাসাকে বেছে নিলে আমার পরিবারকে হারাতে হচ্ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার দুটোকেই দরকার, এটা ছাড়া ওটা অচল, আবার ওটা ছাড়া এটা অচল। এসব কথা ভাবছি আর পুকুর পাড়ে বসে থেকে আকাশের তারা দেখতেছি। আজকে মন ভালো না থাকায় পড়াতেও যায়নি, কারণ আজকে খুশির বিয়ে। শুনেছি রাতে একা একা বিয়ে হবে, বিয়ে আটকানোর জন্য খুশি অনেকবার আমার কাছে আসছে, কিন্তু আমি কোন মুখ নিয়ে বিয়ে আটকাবো? যদি খুশির বাবা আমায় জিজ্ঞাসা করে আমি খুশিকে নিয়ে গিয়ে কি খাওয়াবো, তখন আমি তাকে কি জবাব দেব? কি কথা বলে খুশিকে নিয়ে আসব? আর এটা ভেবে আমি কিচ্ছু করতে পারছি না। এখন একা একা বসে থেকে কান্না করা ছাড়া উপায় নেই। কিছুক্ষণের মধ্যে খুশি অন্য কারো হয়ে যাবে, আর আমার থেকে অনেক দূরে চলে যাবে। খুশির মতো আমায় কেউ ভালোবাসেনি। জীবনে প্রথম সে আমায় এতটা ভালোবেসেছে, এতটা খেয়াল রাখছে, আর আমি তাকে দূরে ঠেলে দিচ্ছি। আমার চেয়ে অভাগা আর কে আছে? হ্যাঁ, নিজেকে আজ অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আসলে আমি কারো ভালোবাসা পাবার অধিকার রাখি না। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে পেছন থেকে কে যেন আমায় জোরে করে টেনে তুলল। আমি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখি খুশি। আমি তো আরও অবাক, বউ সাজে সেজে আছে, চোখে মুখে অনেক ভয়ের প্রভাব। তার আবভাব দেখে মনে হচ্ছে অনেক তাড়ায় আছে। খুশি, তুমি? আজ তোমার বিয়ে, অথচ তুমি এখানে? কি ভাবছিলি? হ্যাঁ, তুই বলবি আর আমি অন্য কাউকে বিয়ে করে নিব? কখনো না। কি বলতে চাচ্ছ? আমি বাসা থেকে পালিয়ে আসছি, এখন আমায় নিয়ে তুমি পালিয়ে চলো। কি বলছো এসব? মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। তুমি যা বলছো সেটা কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? তোমায় পালিয়ে নিয়ে যে আমি খাওয়াবো কি? কেন, তুমি যা খাবা। পাগলামি করো না। দেখ, বেশি কথা বলবি না। হয় আমায় নিয়ে পালাবি, নয়তো আমার মরা মুখ দেখবি। কি বলছো আবল তাবল? তো কি বলবো? হ্যাঁ, তোমার ভালোবাসি বলে বারবার তোমার কাছে ছুটে আসি, তোমার হারাবো না বলে বাসায় অনেক ঝামেলাও করছি, এমনকি আজ বিয়ের সময় পালিয়ে তোমার কাছে আসছি। আর এখন যদি তুমি আমায় ফিরিয়ে দাও, তাহলে আমার কি করা উচিত বলো? কিন্তু খুশি, হাতে সময় নেই, বাবা জেনে গেলে অনেক ঝামেলা করবে। কি করব এখন? দেখো, আগে এখান থেকে চলো, পরে কি করব সেটা পরে ভাবা যাবে। তাহলে তুমি থাকো, আমি আসছি। কোথায়? একটা ফোন করি। তারপর আমি পকেট থেকে সেই ছোট ভাঙড়ি ফোনটা বের করে হাবিবের কাছে ফোন দিলাম, আর তাকে সব কিছু বললাম। কাকে কি বললা? আমার বাসায় গেলে আমায় বাড়িতে তুলবে না, আর বাইরে গেলে টাকা লাগবে, তাই সুমিকে পড়ানোর টাকা নেব। ও। এরপর আমি হাবিবকে বলা ঠিকানায় চলে গেলাম। তখন হাবিব সুমির কাছ থেকে টাকা নিয়ে আমার সাথে দেখা করলো। হাবিবের কাছ থেকে টাকা নিয়ে তাকে বিদায় জানিয়ে রওনা হলাম এক অজানা পথের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিচ্ছু জানি না, তবে এই গ্রাম থেকে অনেক দূরে যাব, যেখানে কেউ থাকবে না। কোনো রকম রেল স্টেশনে আসলাম, আর 10টার ট্রেনে উঠে গেলাম। খুশি আমার পাশে বসলো, তার মাথাটা আমার কাঁধের উপর রাখলো। আমি ভাবতে লাগলাম কোথায় যাব, কি করব। আমার তেমন কোনো জায়গাও চেনা নাই। 8:30টা ট্রেনে পার করলাম। সকাল হতেই ট্রেন থামলো, আমরা নেমে পড়লাম। কোথায় আসছি জানিও না। সামনে তাকাতেই চোখ পড়লো আমরা বর্তমানে ঢাকায় আছি। আমি তো অবাক, আমরা ঢাকায় এসে পড়ছি। ঢাকার তেমন কিছু চিনিও না। এখন কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছি না। তখন একটা লোক আসলো আর আমাদের জিজ্ঞাসা করলো আমরা কে, কোথায় থাকি। তখন আমি তাকে সব খুলে বললাম। সে আমাদের কথা শুনে আমাদের নিয়ে একটা বস্তিতে চলে গেল। বস্তিতে অনেক লোকজন থাকে, তো তারা আমাদেরও থাকার ব্যবস্থা করে দিল। সেখানে সবার সাথে পরিচিত হলাম, সবাই এতিম, তাই আমরা একটা পরিবারের মতো থাকতে লাগলাম। বেশ কয়েকদিন কেটে গেল। খুশি বাসায় থাকে আর আমি বাইরে কাজ করি। কাজ বলতে প্রথমে আমার কাজ হোটেলে হলো। হোটেলে কয়েকদিন কাজ করার পর আমি ভাবলাম এটা দিয়ে আমার হবে না, আর তাই সেই কাজ ছেড়ে দিয়ে অন্য একটা কাজ ধরলাম। আর সেই কাজ হলো প্রাইভেট পড়ানো। গ্রামে পড়ানো আর শহরে পড়ানো সম্পূর্ণ আলাদা। গ্রামে পড়াতে হলে
কোনো ইন্টারভিউ দিতে হয় না, আর শহরে পড়াতে হলে ইন্টারভিউ দিতে হয়, তাও আবার অনেক কঠিনভাবে। অনেক জায়গায় দেখলাম, কিন্তু তারা ইন্টারে পড়ে, তাদের তো আমি পড়াতে পারবো না, তাই সেদিকে গেলাম না। অবশেষে একটা টিউশনি পেলাম। ছেলেটা ক্লাস 6-এ পড়ে, তাই আমি রাজি হলাম। ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকলো। আমি সন্ধ্যায় গেলাম। বাসার বাইরে থেকে কলিং বেল চাপ দিলাম। একটু পর একটা কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। কাজের মেয়েটা আমায় বসতে বলল। আমি বসে পড়লাম। একটু পর একটা ভদ্রলোক আসলো। আমি দাঁড়িয়ে সালাম দিলাম। তখন ভদ্রলোকটা আমায় বসতে বলল। এরপর সে আমায় কয়েকটি প্রশ্ন করলো, যার মধ্যে বেশিরভাগই ছিল ইংরাজি থেকে, আর বাকি কয়েকটা বাংলা ব্যাকরণ থেকে। আমি ইংরাজি ভালো পারি, তাই প্রশ্ন করতে না করতেই সঙ্গে সঙ্গে উত্তর দিলাম। জি, বাংলার জায়গায় আটকে গেলাম, তবে কয়েকটা দিলাম, আর 2 থেকে 3টার মতো পারলাম না। লজ্জায় আমার মুখ কালো হয়ে গেল। তখন ভদ্রলোকটা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল আর বলল, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি কথাটা শুনে একটু খুশি হলাম। তখন ভদ্রলোকটা বলল, এইসব বড় বড় প্রশ্ন ডিগ্রি নেওয়া মানুষরাও পারে না, আর তুই তো তাও কয়টা পারছিস। সেজন্য ভদ্রলোকটা খুব খুশি হয়ে বলল, আজ থেকে আমার চাকরি পাক্কা। বেতন দেবে মাসে 10,000, শুধু ইংরাজি পড়াতে হবে। আমি তো মহা খুশি। এত টাকা বেতন দেবে সেটা আমি ভাবতেও পারিনি, তাও আবার শুধু ইংরাজি পড়াতে হবে, এটা কোনো ব্যাপার না আমার কাছে। তখন ভদ্রলোকটা কাজের মেয়েকে নাস্তা দিতে বলল। কাজের মেয়ে আমার সামনে কিছু নাস্তা এনে হাজির করালো, যেখানে বেশ ভালো ভালো খাবার ছিল। প্রথম দিন তো, তাই লজ্জার কারণে শুধু কয়েকটা বিস্কুট আর আঙ্গুর মুখে দিলাম। তারপর আমার ছাত্রর সাথে দেখা করলাম। দেখা করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি খুশি ঘর গোছাচ্ছে। আমি আনন্দের সঙ্গে ঘরে গেলাম। খুশি আমায় দেখে মুচকি হাসলো, আর আনন্দ হওয়ার কারণ জিজ্ঞাসা করলো। কি ব্যাপার, আজ এত খুশি কেন? আমি একটা টিউশনি পেলাম, মাসে 10,000 টাকা বেতন। বলো কি? হ্যাঁ। তাহলে এখন? তুমি রাজি থাকলে তোমায় আমি বিয়ে করতে চাই। রাজি না থাকলে কি বাবা মাকে ছেড়ে তোমার সঙ্গে আসি? তাহলে চলো এক্ষুনি। 1 মিনিট, আমি তৈরি হয়নি। আমি ঘরের বাইরে আসলাম। তখন দরজা লাগিয়ে খুশি তৈরি হয়ে নিল। সে একটা লাল রঙের শাড়ি পরল, যেটা দেখে আমি নতুন করে আবার ক্রাশ খেলাম। তারপর খুশিকে সাথে করে নিয়ে আমরা কাজী অফিসে চলে গেলাম। তার আগে হাবিবের কাছে ফোন করলাম, তার সাথে কথা বললাম। কাজী অফিসে গিয়ে শুভ কাজটা শেষ করে নিলাম। এরপর দুজনে বাসায় চলে আসলাম, আর দুজন মিলে নতুনভাবে নতুন দিন শুরু করলাম। আমাদের সংসারের প্রথম দিন দিয়ে শুরু হলো। আমি টিউশনি করাইতাম, আর সেটার বেতন দিয়ে দুজনের ছোট্ট সংসার খুব ভালোভাবে চলতে লাগলো। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। এখন আমাদের সংসার বেশ সুন্দর। খুশি আর আমি অনেক সুখে আছি। সারাদিন কাজ করে রাতে বাসায় আসলাম। বাসায় এসে হাত মুখ দিয়ে চেয়ারে বসলাম। কই রে, খাবার দিবি না? টেবিলে আছে, খেয়ে নাও। খাবো তো, কিন্তু তোমার মুখটা না দেখলে আমার গলা দিয়ে খাবার নামবে না। ঢং করো না তো, খেয়ে নাও। আচ্ছা, খাবো না, খিদে নেই। আসছি। খুশি রান্নাঘর থেকে গজগজ করতে করতে চলে এলো। দেখে মনে হচ্ছে একটু রেগে আছে, তাই তো এমন কথা বলল। আমার বউটা কি আজ রেগে আছে? একদম বাজে কথা বলবে না। ওকে, বলবো না, কিন্তু কারণটা তো জানতে পারি। এই, তুমি কাজে গেছো, কাজ করবা, সরে গুন্ডা পান্ডাদের সাথে কি? হ্যাঁ, ও, তার মানে এই জন্যই এত কিছু? যা বলছি তার উত্তর দাও। আসলে তেমন কিছু না, একটু ছোট্ট কাজ ছিল। কি কাজ রে? দেখো, মাথা ঠান্ডা করো, পরে সব বলবো। তোমায় আর কোনোদিন যেন ওদের সাথে না দেখি। আচ্ছা আচ্ছা, আর দেখবো না। মনে থাকে যেন। থাকবে। এবার খেতে দাও। তারপর খুশি একটু নরম হলো, মানে রাগ কমলো। তখন আমায় খেতে দিল। আমি খাওয়া দাওয়া করলাম। পরের দিন সকালে আবার কাজে চলে গেলাম। আপনাদের বলে দেই, আমার কাজ হচ্ছে গুন্ডা ভাইদের সাথে থাকা। তো সেই দিনও তাই করলাম। তাদের সাথে চলে গেলাম চাঁদা তুলতে, আর সেখানে চাঁদা নিয়ে সবাইকে বললাম চলে যেতে, আর আমি একা আসলাম। আমাদের যেটা আস্তানা, সেখানে সবাই একসঙ্গে চলে এলাম, আর খবর আসলো রানাকে কারা যেন হত্যা করছে। রানা ছিল গ্রুপের লিডার, মানে জলিলের ডান হাত। জলিলের কথা মতো রানা কাজ করত, আর শহরে সবচেয়ে আতঙ্কিত হয়েছিল জলিলের ভয়ে। জলিল একজন নামকরা সন্ত্রাসী। আইন তার 2 পকেটে থাকে। খুনের অপরাধে
যতবার জেলে যায় ততবার টাকার ক্ষমতায় সে বাইরে আসে। আর এটাই হলো আমাদের লিডার জলিল খান। শহরে গিয়ে তার নাম বললেই সবাই থরথর করে কাঁপে, কোনো কথাই বলা লাগে না। তো আজকে কে জানো জলিল ভাইয়ের ডান হাত মানে রানাকে মেরে ফেলেছে। এটা শোনার সাথে সাথে জলিল ভাই সে রেগে গেল। কে মেরেছে, কেমন করে মেরেছে সব ইনফরমেশন তার চাই। সঙ্গে সঙ্গে সব লোকেরা দিক বেদিক ছুটে গেল আর খুঁজতে লাগলো কে মারছে রানাকে। আর আমায় ডাকলো জলিল ভাই, ফলে আমি তার কাছে গেলাম। তখন জলিল বলল, ওবায়দুল, রানাকে কারা মারতে পারে বলতো? ভাই তা তো বলতে পারবো না, তবে যখন রানা একা একা যাচ্ছিল আমি হাজারবার মানা করছিলাম, কিন্তু সে শুনলই না, বলল তার নাকি কিচ্ছু হবে না। ঠিক এমন সময় রানার পিছনে একজন লোক ছিল, সে আমার দিকে টেরা চোখে তাকাচ্ছিল। আমার কেবল মনে হলো লোকটা দেখতে কেমন ছিল? দেখতে একটু লম্বা আর গায়ে কালো কাপড় পরা ছিল। তার মানে এটা করিমের কাজ। হতে পারে ভাই, সে হয়তো আপনার রাজত্ব করা মানতে পারছে না, তাই আপনার দুর্বল পয়েন্টে আঘাত করছে। আমি ওর জীবনটাই নিয়ে নিব। এই বলে জলিল উল্টো দিকে রওনা হলো, আর আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। এই শহরে যে কয়টা গ্রুপ আছে সবার আলাদা আলাদা রঙের ড্রেস আছে। জলিল ভাইয়ের পরে আছে করিম ভাই, সেও খুব মারাত্মক, কিন্তু জলিলের সামনে কিছু না। শহরে সে প্রথম রাজত্ব করত, কিন্তু জলিল ভাই আসার পর তার রাজত্ব চলে যায়। তাই আজ পর্যন্ত জলিলকে সে দু চোখে দেখতে পারে না। কিন্তু জলিলের সঙ্গে সে পেরে উঠবে না বলে কখনো সামনে আসার দুঃসাহস করে নাই। আর তার লোকেরা কালো ড্রেস পরে। আর এখন জলিল তার ওই কাছে যাচ্ছে। আমায় বলল আমি কয়েকজন লোক নিয়ে যেন উল্টো পথে যাই, আর সে সোজা তার বাসায় যাবে। জলিল ভাইয়ের কথা মতো আমি কয়েকজন লোকসহ গাড়ি নিয়ে বাজার দিয়ে করিমের বাসার দিকে রওনা হলাম। বাজারের মাঝামাঝি আসতেই তখন দেখলাম করিমের লোকেরা আমাদের উপর আক্রমণ করলো। সঙ্গে সঙ্গে আমাদের লোকেরাও তাদের উপর আক্রমণ। শুরু হয়ে গেল এক বিশাল মারামারির এক পর্যায়ে করিমের লোকেরা পরাজয় মানল, আর আমাদের কয়েকজন লোক আহত হলো। আমি তাদের গাড়িতে তুলতে বললাম, তখন তারা আহত লোকদের গাড়িতে তুলল। ঠিক এমন সময় সামনে তাকিয়ে তো আমার মাথায় বাড়ি। সামনে তাকিয়ে দেখি খুশি একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে বাজার করতে আসছিল, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি কোন পরিস্থিতিতে আছি, আমি এখন কি করব বুঝতে পারছি না। খুশি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমায় পেলেই আস্ত গেলে খাবে। আমি তার উদ্দেশ্যে সামনে এগোতে লাগলাম, তখন খুশি আমার দিকে তাকিয়ে সে উল্টো পথে চলে গেল। ফলে আমি আর গেলাম না। পেছনে এসে এদের নিয়ে জলিলের আড্ডায় চলে আসলাম। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হলো। তখন বাজে দুপুর 12টা। তাই আমি আর দেরি না করে বাসার দিকে রওনা হলাম। খুশি আজ না জানি কি করবে, একদম হাতে নাতে ধরা খেয়ে গেছি। কি বলে যে তাকে সান্ত্বনা দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। আজ কোনো উপায়েই হয়তো তাকে সান্ত্বনা দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি দরজা খোলা। বুকটা একটু একটু কেঁপে উঠল। তাড়াহুড়া করে ভিতরে গেলাম। ভিতরে যেয়ে দেখি ভিতরেও নেই। আমি তো ঘাবড়ে গেলাম, কোথায় গেল সে। এবার আমি রুমের দিকে গেলাম। রুমে গিয়ে দেখি খুশি শুয়ে থেকে কান্না করতেছে। আমি তার কাছে যেতেই সে রেগে গেল। একদম কাছে আসবে না। আমার কথার আগে শোনো। একটা গুন্ডা মাস্তানের কোনো জায়গা নেই আমার কাছে। আমার কথাটা তো শুনবে। তুমি কি সেই ছেলে যে অনেক ভদ্র আর শান্ত ছিল? তুমি কি সেই ছেলে যে বই ছাড়ার কিচ্ছু বুঝতো না? সময় এখন বদলে গেছে। সময় বদলে যায়নি, বদলে গেছো তুমি। তুমি আমার কথাটা শোনো, তারপর তুমি যত খুশি বকা দিও। আমি আর কোনো কথা শুনতে চাই না। ময়না ভালো, রাগ করো না, শোনো। সরে যাও আমার কাছ থেকে। তোমার মতো গুন্ডা মাস্তানকে আমার চাই না। চলে যাব, তবে একটু হাসিটা তো দাও। চলে যেতে বলেছি। ছি, আমার ভাবতেই লজ্জা হচ্ছে। আমি একটা গুন্ডা মস্তান ছেলেকে ভালোবাসছি। হয়েছে, এবার চুপ করো। কাউকে বেশি ভালোবাসা দিলে এরকমই প্রতিদান পাওয়া যায়। সেই জন্যই তো তোমার বাবা মা তোমায় ভালোবাসতো না। খুশি, এবার কিন্তু বেশি হচ্ছে। কোনো বেশি বেশি হয়নি, যা সত্যি তাই বলছি। তোমায় আমি ঘৃণা করি। তুমি একটা খুনি, তুমি একটা মস্তান। খুশি অনেক রেগে গেছিল, যার কারণে সে কি বলে নিজেও জানে না। কিন্তু আমি তো একটা মানুষ, আমারও একটা ধৈর্যের সীমা আছে। এক সময় সেই সীমা অতিক্রম করে ফেলে খুশি, আর আবল তাবল কথা শুরু করে দেয়। অনেক আজে বাজে কথা বলতে লাগে।
তার কথা শুনে আমার অনেক রাগ ধরে। আমার বাবা তোলেও সে অনেক কথা বলতে লাগে, এমনকি সে নাকি বিষ খাবে, মরে যাবে, আরও অনেক। আমি আর থেমে থাকতে পারলাম না, ঠাস করে বসিয়ে দিলাম তার গাল বরাবর। মুহূর্তের মধ্যে খুশি স্তব্ধ হয়ে গেল, চোখের কোণে তার অশ্রু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি গুন্ডা, আমি মাস্তান, আমি সব থেকে খারাপ। তাহলে এই খারাপের কাছে কেন আসো? চলে যাও। যাব, হ্যাঁ যাব। জোর করে তোমায় আপন করেছি, জোর করে তোমার এখানে পালিয়ে এনেছি। এটাই তো আমার অপরাধ। এখন তো আমার কোনো দরকার নেই। দেখো, পাগলামি কথা বলবা না। আমি বলি নাই যে তোমায় আমার দরকার নাই। তাহলে কেন এমন জঘন্য কাজ করছো? সেটা আমি এখন বলতে পারবো না। কেন বলতে পারবে না? বলছি তো পারবো না। তাহলে আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক শেষ। খুশি, তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ চোখের সামনে তোমায় মরতে দেখার চেয়ে পর হয়ে দূর থেকে দেখা অনেক ভালো। কিন্তু যেদিন তুমি এসব কাজ ছাড়তে পারবে, সেদিন তুমি আমার মুখ দেখবে। এভাবে কথা বলতে বলতে একসময় চরম পর্যায়ে পৌঁছে গেল। খুশি আর আমার মাঝে অনেক দূরত্ব বেড়ে গেল। আলাদা রুমে রাত কাটালাম। ভাবলাম সকাল হতেই মনে হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাও হলো না। চেয়ারে বসেছিলাম, এমন সময় আমার ফোন বেজে উঠল। ফোনটা কানে ধরে আমি বললাম, আমি আসছি। আর এটা রান্নাঘর থেকে শুনলো খুশি, তাই আমার দিকে ঘৃণার দৃষ্টি ফেললো। আমি কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেলাম, আর সোজা চলে আসলাম জলিল ভাইয়ের আড্ডায়। খবর পেলাম করিমকে জলিল ভাই মেরে দিয়েছে, আর তার নাম শহর থেকে মুছে দিয়েছে। তখন আমি একটু খুশি হলাম। তারপর দেখলাম জলিল খুব খুশি। আমি একটু বাইরে আসলাম, তখন জলিলের ফোনে কল আসলো, আর জলিল জোরে জোরে কথা বলতে লাগলো। জলিলের কথা শুনে সবাই চমকে গেল। সবাই মিলে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন জলিল বলল, না 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 না, এটা হতে পারে না। আমার শত্রু এখনো বেঁচে আছে। কিন্তু কি হতে পারে আমার শত্রু? সবাই তার কথা শুনে খুব অবাক হলো। জলিল এবার সবাইকে ডেকে বলল সবাই যেন খুব অ্যালার্ট থাকে। একটু পর খবর এলো রহিম বেডরুমে মারা গেছে। এটা শুনে জলিল আরও অবাক হলো। রহিম ছিল জলিলের বিশ্বস্ত লোক। এখন শুধু জলিলের থাকা বলতে সে নিজে আর তার ছেলে পাপ্পু আছে। রহিমের মৃত্যুর খবর শুনে সবাই আমরা রহিমের বাসায় গেলাম, আর সেখান থেকে আবার আড্ডায় ফিরে আসতেই খবর আসলো জলিলের ছেলেও আর নেই। পাপ্পুকে মেরে ব্রিজে ঝুলিয়ে রাখছে। এবার জলিল অনেকটা রেগে গেল। কে তার এমন ক্ষতি করছে? কার সাথে তার শত্রুতা আছে? জলিল গভীর চিন্তায় পড়ে গেল। আর ছেলে হারানোর শোকে তো সে একদম ভেঙে পড়ল, কিন্তু দুর্বল হলো না। সারাদিন জলিলের সাথে কাটালাম। বিকালে বাসায় আসলাম। বাসায় এসে দেখি দরজা লাগিয়ে দেওয়া। চাবি কোথায় থাকে এটা আমি জানতাম, তাই চাবি বের করে দরজা খুললাম। ভেতরে এসে শার্ট খুলে এক গ্লাস পানি নিয়ে চেয়ারে বসতেই হঠাৎ চোখ পড়ল আমার ঠিক সামনে একটা কলমের মাথায় একটা কাগজ মোড়ানো আছে। আমি সেটা হাতে নিলাম, আর খুলে দেখি এটা খুশির হাতের লেখা। সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠল। উত্তেজনার সহিত পড়তে লাগলাম। প্রিয় স্বামী, তোমার সব কিছু আমার ভালো লাগতো, তবে সবচেয়ে তোমার ভদ্রতা আর নীরবতা আমায় মুগ্ধ করে তুলত। তুমি ছিলে শান্তশিষ্ট, খুবই ভোলা ভালা একটা সোনার টুকরো। কিন্তু আজ তুমি যে পথে পা দিয়েছ সেটা আমি কখনো চাইনি। তোমায় ফেরানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হয়নি। এখন আমার থেকে বেশি প্রিয় তোমার সেই জলিল, তারটাকে তুমি জান দিতে রাজি আছো। কিন্তু তুমি কি জানো তোমার জন্য আমি কত পাগল ছিলাম? আমি জানি একদিন তোমার বড় কিছু একটা হবে, আর সেটা হয়তো আমি মানতে পারবো না। তাই এখন থেকেই তোমার থেকে দূরে চলে গেলাম। তোমার জন্য আমার মনের দরজা সব সময় খোলা থাকবে। তুমি আগের ওবায়দুল, আমার সেই রাখাল প্রেমিকটা যদি হতে পারো, তাহলে আমি আবার তোমার বুকে ফিরে আসব। ইতি, তোমার কলিজা। চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে আমার দু চোখে পানি জমা হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল। খুশির ওপর অনেক রাগ হলো। এতদিন থেকে আমায় ভালোবাসে, অথচ আমার ভুলটা সে মেনে নিতে পারল না। তো যাই হোক, চিঠিটা ফেলে দিলাম। এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু পানি খেয়ে নিলাম। তারপর সেখান থেকে উঠে ঘরে গেলাম। ঘরে এসে খাটের ওপর শুয়ে পড়লাম, কিন্তু কিছুই ভালো লাগছে না। শুধু খুশির কথা মনে পড়ছে। কি করে এটা করতে পারলো? কি করে আমায় ছেড়ে চলে গেল?
তার কি একবারও কষ্ট হলো না, একবারও কি মায়া হলো না? এজন্যই লোকে বলে মেয়ের মায়া খুব জটিল মায়া। আর মেয়ে খুবই অদ্ভুত একটা জিনিস। যতক্ষণ তুমি তার থেকে দূরে থাকবে সে তোমার পিছনে ঘুরবে, আর যখনই তুমি তার মায়ে আসক্ত হবে তখনই সেই মেয়ে পাল্টে খেয়ে যাবে, যেটার প্রমাণ আজ আমি পেলাম। ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম, সেখানে গিয়ে একটা প্লেট নিয়ে ভাত তুলে নিলাম, কিন্তু তাতেও মন টানলো না, গলার নিচে খাবার নামলো না। ভাত ওখানেই রেখে আবার ঘরে গেলাম। ঘর থেকে সেই বাঁশিটা, মানে খুশির দেওয়া বাঁশিটা হাতে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে বসে থেকে আনমনে বাঁশি বাজাচ্ছি আর পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলাম। এভাবে অনেকটা সময় কেটে গেল। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসলো, তবুও আমি ছাদে বসে আছি। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। আমি নিচে নেমে আসলাম। দরজা খুলতেই দেখি পুলিশ। আমি ভিতরে আসতে বললাম, তখন পুলিশ অফিসার সরে গেল। পুলিশ অফিসারের পিছনে খুশি দাঁড়িয়ে আছে। এটা দেখে মনে একটু শান্তি পেলেও রাগটা বেড়ে গেল, তাই মুখ ফিরিয়ে নিয়ে ভিতরে চলে গেলাম। ওবায়দুল, এখানে বসো। হ্যাঁ স্যার, বলেন। কি হয়েছে তোমাদের মাঝে? আমার কিছু হয়নি, আমি খারাপ গুন্ডা মাস্তান, তাই আমার স্ত্রী আমায় ছেড়ে চলে গেছে। চলেই তো যেতাম, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না কি, তাই পুলিশ আঙ্কেলের কাছে গেছি। তো এলি কেন? যা চলে যা। এই শোনো, ঝগড়া থামাও। খুশি আমার কাছে গেছে আর বলল তার স্বামী মানে তুমি নাকি একটা গুন্ডা মস্তান সন্ত্রাস, আমি যেন তোমাকে ঠিক করি। বাহ বাহ, মানে পুলিশের কাছে কেস দিছে যাতে আমার জেলের ভাত খাওয়াতে পারে। তো কি করবো? হ্যাঁ, তো কি করব? শোনো খুশি, তোমার এখানে ভুল বুঝাবুঝি হয়েছে। আমি ওকে ঠিকভাবেই বুঝিয়ে গেছি। না, এখানে তোমার দোষ বেশি, কারণ এতদিন থেকে তুমি ওকে ভালোবাসো। ও একটা কাজ করেছে, কোনা করেছে, এসব জানবে, তারপর তাকে ভালোভাবে বোঝাবে। আর দ্বিতীয়ত, ওবায়দুল কোনো গুন্ডা মাস্টার বা সন্ত্রাস নয়, সে একজন IPS অফিসার। মানে? হ্যাঁ, সে তার ডিউটি করছিল। জলিল নামে শহরের ভাইরাসকে ধ্বংস করার জন্য সেটা মিশনারি ছিল। আর এখন জলিল আমাদের হাতে, পুরো প্রমাণ সহ। আর তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, কারণ তার সমস্ত শক্তিকে ওবায়দুল নষ্ট করে দিয়েছে। কি বলছেন এসব? হ্যাঁ, আর আগামীকাল তারা এনকাউন্টার করা হবে। আমার তো বিশ্বাস হচ্ছে না। সেটা তোমার বড়ের কাছে বিশ্বাস করে নাও। ওবায়দুল, নেক্সট মিশনের জন্য প্রস্তুত নাও। ইয়েস স্যার। পুলিশ স্যার চলে গেল। এবার খুশি মুচকি মুচকি হাসতে হাসতে আমার দিকে আসছে। কি রে, তুই পুলিশ? একদম আমায় টাচ করবি না। কেন করব না? আমার বরকে আমি একবার কেন 1000 বার টাচ করব। আমি কারো বর নই। আচ্ছা, একটা কথা বলতো, তুই এসবে কবে গেলি? অনেক আগে। আরেকটা কথা শোন, শহরে আমি তোর জন্য আসি নাই, শহরে আমার মিশনের জন্য আমি তোকে নিয়ে আসছি। ও মা, তুই এত চালাক! তোর সাথে পরিচয় হওয়ার আগেই আমি গ্রামে থাকতেই IPS-এ ভর্তি হই। আমার ট্রেনিং হয় 3 মাস। তারপর মিশন আসার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে মিশন আসে, তাও আবার ঢাকায়। তার মানে আমার বিয়ের দিন আমি না আসলে তুই একাই চলে আসতি? ওরে হারামি রে! আর জানো, আমি ভাবছিলাম তুমি হয়তো সত্যি ওসব খারাপ কাজ করো, তাই আমি ভাবলাম হয়তো আমি তোমার কাছ থেকে দূরে গেলে ঠিক হয়ে যাবে, তাই আমি এসব করছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় ছেড়ে যেতে চাইনি। ভালো। তা মিস্টার, খাওয়া দাওয়া কি হয়েছে? না। আমি তো জানি আমার মুখ না দেখলে আপনার তো আবার খাবার পেটে চায় না। চলো খাবো। তারপর আমি আর খুশি খাবার খেতে বসলাম। আনন্দ মজা হাসি মারামারি করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। এরই সাথে আজকের গল্পটা শেষ করছি। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।